নমস্কার। কথার কোলাজে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে কথার কোলাজে আলোচনা করব এটি সাম্যবাদী রাষ্ট্রের কথা। কিছু মানুষের চোখে এখনো সেই স্বপ্নের কাজলটা লেগে আছে, যেটা 60-এর দশকের শেষ ভাগে যারা কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছিলাম আমরা, আমাদের চোখেও লাগানো হয়েছিল। কিন্তু মোহভঙ্গ হতে বা স্বপ্নভঙ্গ হতে দেরি হয়নি। আমরা তো কিছু না, অস্তিত্ববিহীন। যে সমস্ত বিশেষ রাজনৈতিক দলে যে সমস্ত নেতারা দেশের ভালো করার দায়িত্ব নিয়ে আপ্রাণ চিৎকার করে যাচ্ছেন, তারাও কিছু না। তাদের তুলনায় সেই মহান মানুষটি, যিনি ভারতের প্রথম বামপন্থী কমিউনিস্ট, রজনীকান্ত দত্তের সমসাময়িক সম্ভবত, সেই মানবেন্দ্রনাথ রায়ও একটা সময়ের পর তার মোহভঙ্গ হয়েছিল। তিনি র্যাডিক্যাল হিউম্যানিস্ট একটি দল তৈরি করেছিলেন। তিনি আর কমিউনিস্ট স্ট্যালিনের দমননীতি, ওই কঠোর অনুশাসন, ব্যক্তি স্বাধীনতাহীনতা, বাক স্বাধীনতার অভাব না, বাক স্বাধীনতা নেই, সব কিছু উপলব্ধি করে মানবেন্দ্রনাথ রায়, যিনি লেনিনেরও সহকর্মী ছিলেন, সেই বিরাট মানুষটি, যিনি কমিউনিজম ভারতবর্ষে দীক্ষিত করেছিলেন ভারতবর্ষের কয়েকজন তরুণকে প্রথম, তিনিও ছেড়ে দেন। তিনিও সেখান থেকে বেরিয়ে আসেন। বেরিয়ে আমাদের ভারতবর্ষে চলে আসেন। পৃথিবীর প্রায় সব কমিউনিস্ট কান্ট্রিগুলো তিনি ঘুরেছেন। চলে এসে তিনি জনসেবামূলক নানা কাজ, রাজনীতি, প্রবন্ধ, লেখালেখি ইত্যাদি প্রভৃতির মধ্যে মনোনিবেশ করেন। কিন্তু তিনি অন্তত আর কমিউনিস্ট ছিলেন না, কারণ তার মোহভঙ্গ হয়েছিল। তিনি ভিন্ন মার্গী একটি দল তৈরি করেছিলেন, একটি মতাদর্শ। আমার যতদূর মনে পড়ছে, র্যাডিক্যাল হিউম্যানিস্ট এরম একটা কিছু নাম ছিল। হয়তো ভুল হতে পারি, বয়স হচ্ছে তো, স্মৃতির গণ্ডগোল হতেই পারে। কিন্তু তিনি যে বেরিয়ে এসেছিলেন, তিনি যে কমিউনিজম তার মোহভঙ্গ হয়েছিল, সারা বিশ্বে সাম্যবাদ সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। বিষয়টা বললাম এই কারণে যে আমাদের সময় আমরা একটা স্লোগান প্রায়শই শুনতাম, তোমার নাম আমার নাম, ভিয়েতনাম ভিয়েতনাম। তখন বিভিন্ন পত্রপত্রিকায় ভিয়েতনামের কথা পড়তাম। ভিয়েতনামি, ওখানে হোচিমিন, তিনি মার্ক্সবাদী সাম্যবাদ, কমিউনিজম, সোশ্যালিজম স্থাপন করবেন। এইসব ব্যাপারগুলো নিয়ে আমরা খুব উত্তেজিত ছিলাম। দেয়ালে লিখনে দেখতাম, ভিয়েতনাম, তোমার নাম আমার নাম, ভিয়েতনাম ভিয়েতনাম। আজ ভাবি, যারা এই স্লোগানটা লিখতেন, তারা যদি চীন বা রাশিয়ার নাগরিক হতেন, সেখানে গিয়ে তোমার নাম আমার নাম চীনা চীনা বলে লিখতেন, ঘাড়ের ওপর মাথাটা কয়েক মুহূর্তে বেশি থাকতো না। সর্বংসহ ভারতবর্ষ রাষ্ট্রীয় এই অবমাননাও মেনে নিয়েছে। তো ভিয়েতনামের অবস্থাটা কি হয়েছিল সেটা একটু আমরা দেখি। জানি অনেকে তীব্র প্রতিবাদ করবেন, আমাকে কোনো বিশেষ দলভুক্ত বলে ছাপ মারতে চাইবেন, কিন্তু আমি বিষয়টাকে নিয়ে আলোচনা করি মাত্র, রঙের দাসত্ব করি না। ভিয়েতনামে হোচিমিন নেতৃত্বে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠার সময় এবং তার আগে রাজনৈতিক শুদ্ধি অভিযান,
কমিউনিস্টদের একটা রাজনৈতিক শুদ্ধির ব্যাপার থাকে। অশুদ্ধ অনেক মানুষ থাকে তো যারা ভিন্ন মতাবলম্বী, তাদের সরিয়ে দিতে হবে, দিলে তবে রাজনৈতিক শুদ্ধিকরণ হবে। ভূমি সংস্কার ও যুদ্ধের কারণে কয়েক লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত গবেষণা ও তাদের রিপোর্ট থেকে জানা যায় যে 1954 এবং 1945 এবং 1975 সালের মধ্যে নানা ধরনের রাজনৈতিক আন্দোলন, দমন, পীড়ন ও গণহত্যা, সাম্যবাদ, গণহত্যা একটা পার্ট, গণহত্যায় প্রাণহানির সংখ্যা প্রায় 50,000 থেকে হয়তো লাখ ছাড়িয়ে গিয়েছিল। ভূমি সংস্কার 1953 থেকে 1956 এই সময়ের মধ্যে প্রায় 1 লক্ষ মানুষ ভূমি সংস্কারের নামে প্রাণ হারিয়েছিল। সংস্কার তো আগাছা নিড়িয়ে না দিলে, আগাছা না ছেদন করলে সমস্যাটা হবে কি করে? সংস্কার সিদ্ধ করতে গেলে কিছু আগাছা তো ফেলে দিতেই হয়। রিক্লাসিফাইড করার জন্য 13,000 মানুষকে জীবন দিতে হয়েছিল। 13,000 মানুষের উত্তপ্ত জীবনের নিঃশ্বাসে রিক্লাসিফাইড হয়েছিল ভিয়েতনাম। হিউ ম্যাসাকার 1968 সালে হিউ শহর দখলের সময় ভিয়েতকং এবং উত্তর ভিয়েতনামের সৈন্যরা রাজনৈতিক প্রতিপক্ষ, দক্ষিণ ভিয়েতনামের সরকারি কর্মী ও ভিন্ন মতাবলম্বী। সাম্যবাদ তো, তাই ভিন্ন মতকে ঠাঁই দেওয়া হবে না, সবাই এক। তাহলে আর সাম্যবাদের অর্থ কি আমি বুঝি না। সাম্যবাদ অন্যের মতকেও মেনে নেওয়া, সমতা তৈরি করা, না ওসব চলবে না, নেই চলেগা। একদম আমার মতে মত দাও, নইলে আমার হাতে শক্তি আছে, একটা বুলেট আর হয়তো মাথায় এক ঘালাটি, শেষ। আরও অনেক উপায় আছে প্রতিহিংসা চরিতার্থ করে করে মারার মতো, সেগুলো আমরা করব। আচ্ছা, এখানে ভিন্ন মতাবলম্বী 3,000 থেকে 6,000 হত্যা হয় এই শহরে। 3,000 থেকে 6,000 মানুষকে হত্যা করা হয় যারা ভিন্ন মতাবলম্বী ছিল। হত্যা করা হতো কিভাবে? বন্দুকের গুলিতে। এটা সভ্য, মরতে তো হবেই। মানুষগুলো অসহায়, তারা ভিন্ন মতাবলম্বী, সরকার এক অন্য মতাবলম্বী, মহান বামপন্থী নেতা তারা সরকার চালাচ্ছেন, তারা এই ভিন্ন মতাবলম্বীদের থাকতে দেবেন কেন? দেবেন না। পিটিয়ে মারা হয়। একটা মানুষকে পিটিয়ে মারতে কতক্ষণ লাগে? একটা হিংস্র আনন্দ পাওয়া যায়, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা জিঘাংসা, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা সভ্য রাষ্ট্র যে নিজেকে বলছে সাম্যবাদী রাষ্ট্র, পিটিয়ে মারা, জীবন্ত পুঁতে ফেলা, মোগলরা কি দোষ করল? তারা তো এইসব ধরনের শাস্তিটাই দিত। তারা তো শুধু মেরে ক্ষান্ত হতো না, তারাও তো পুঁতে ফেলার ব্যাপারটার মধ্যে থাকতো। কতক্ষণ ধরে মানুষটা মারা যাবে? কি আনন্দ লাগবে ততক্ষণ? পুঁতে ফেলা, অনাহার, ক্যাম্পে পাঠানো, সেই ক্যাম্পে অতিরিক্ত পরিশ্রম করানো এবং অর্ধাহার, অনাহার, মানুষগুলো শীতে, অর্ধাহারে, অনাহারে ক্যাম্পে মানুষগুলো প্রাণ হারাতো। অন্যান্য ফ্যাসিবাদী ক্যাম্প জানি, এই সাম্যবাদী ক্যাম্প, এখানেও অনেক মানুষকে প্রাণ হারাতে হয়েছিল, বিচার হতো না। এই যদি সাম্যবাদের চেহারা হয়, কিছু বলার নেই। আজকেও দেখুন, একটা তরুণ প্রজন্ম প্রবল বেগে ভাবছে কোনো একটা বিশেষ মতাবলম্বীদের সাহায্যে মুক্তি। কিসের মুক্তি? দেশটাকে গড়ার কথা কেউ বলে না। সকলেই বলে আমরা এই করব, আমরা ওই করব, আমরা মুক্তিদাতা। কার থেকে মুক্তি? দেশটার নিজস্বতাটুকু তো থাকবে না, তা থাকবে না। সাগর পাড় থেকে ধার করে আনা কিছু জিনিস, হিমালয়ের ওপার থেকে ধার করে আনা কিছু জিনিস চাপিয়ে দেবো তোমাদের উপরে। তোমার নাম, আমার নাম,
ভিয়েতনাম, ভিয়েতনাম।